ধাক্কা দিয়ে ঢুকছে, এর মধ্যে আমি চিৎকার দিতে লইছি, এর মধ্যে আমার মুখ ধরছে। মানে চিৎকার দেওয়ার লগে লগে আমার মুখ ধরতে রইছে, এর মধ্যে আমি চিৎকার দিতে পারি নাই। পরে আমার সাথে এরকম করছে, আরেকটা ছেলে আছিল মাস্ক পরা, আমার ভিডিও করেছে। মানে আমি কোনো শব্দ বলতে পারি নাই যে আমাকে বলতেছে যে চাকু নিয়ে ঢুকেছিল, যে আমাকে বলতেছে তুই যদি কারো বলে দাস এই যে এই চাকুটা দিয়ে তোকে আমি মেরে ফেলবো আর তোর ভিডিও আমি ছেড়ে দেবো। তাই আমি কারো বলি নাই, আমি মানে পর্দা দিয়ে গোসল করা লাগতো। তো পর্দা দিয়ে গোসল করতে ঢুকছিলাম, পরে ম্যানেজারের জামাই কাশি না দিয়ে ঢুকে গেছে। রামিসা দর্শনের পরে আবার আমেনার দর্শন হয়েছে, শুধু দর্শন না, গণদর্শন হয়েছে। এটাই আমরা দেখছি বা শুনছি। আসলে কতটা সত্য বা কার সাথে ঘটনাটি ঘটেছে আমরা তুলে ধরছি আজকে যে ব্যক্তির সাথে দাঁড়িয়েছি সে হলো আমার পাশে দাঁড়িয়ে আছে আমেনা। আমেনাকে শুধু একে একে 3 দিন দর্শন করার পরেও তাও ছেড়ে দেওয়া হয়নি এবং পরবর্তীতে এই গণদর্শন করা হয়েছে। আমরা তার কাছ থেকে আমরা শুনবো বা ওই দিনে ঘটনাটা কি হয়েছিল বা তার কাছ থেকে জানবো যে কেন হয়েছিল, ওই দিন কি হয়েছিল বা এই ঘটনাটির সাথে কারা জড়িত আছে। এটার সাথে জড়িত আছে ম্যানেজারের জামাই, নাম হইছে মজিবর, আছে মেহেদি, রানা, সাকিব, আরেকটা ছেলের নাম জানি না, মাস্ক পরা ছিল, চিনতে পারি না এতটা অন্ধকারের ভিতরে। তো ফার্স্ট প্রথম আমাকে ওই বাসে যাওয়ার পর আমাকে অনেক নেগেটিভ নেগেটিভ কথা বলছে। তা আমি কোনো মাইন্ডে নিই না, আমার জামাইটা বলছে এই জায়গাতে রুম ছেড়ে দিতে। যে যখন গোসল করতে যেতাম তাহলে পর্দা মানে কোনো দরজা নেই ওখানে, মানে পর্দা দিয়ে গোসল করা লাগতো। তো পর্দা দিয়ে গোসল করতে ঢুকছিলাম, পরে ম্যানেজারের জামাই কাশি না দিয়ে ঢুকে গেছে। তা আমি কোনো মাইন্ড করি নাই, শরীরে জামা মানে উলঙ্গ, তো পরে জামা নিয়ে আমি দাঁড়ায় রয়েছি যে এই আঙ্কেল আপনি ঢুকছেন কেন, আপনি তো একটু কাশি দিয়ে ঢুকতে পারেন না, কে আসছে তো আপনি জানতেও তো পারেন না। পরে কোনো জবাব দেয় না, পরে আমি বিচার দিয়েছিলাম ম্যানেজারের বোর কাছে, মানে হ্যাঁ বোর কাছে বিচার দিচ্ছি, কোনো দিকে কোনো ইয়া করে না, শব্দ করে না, চুপ হয়ে থাকে। তে ফার্স্ট প্রথম রানা আরেকটা ছেলে মানে আমার ঘরে ঢুকছিল রাইতের 11টা বাজে। তে আমি ঘরে শুয়েছিলাম, আমার জামাই কামে গেছে, আমার বাপ মার লগে, বাপ মা মাজারে দোকান দিছে, আমার জামাই ওই দোকান দিছে। তে 4 দোকান, আমার জামাই কামে গেছে গা, তা আমি তো বাসায় একা। তাহলে আমি তো রাইতের 11টা বাজে ঘুমাই না, মানে হ্যাঁ না থাকলে আমি ঘুমাই না, আমার চোখে ঘুম আসে না। তাহলে আমি ঘরে ছিলাম, এর মধ্যে দিয়ে ঘরে ধাম করে মানে দরজা যত সিটকানি আটকাক, মানে ভিতরে ঢোকা যাবে এরকম সিস্টেম আছে। দরজার সিটকানি যত ধাক্কা দিলে খুলে যাবো, পরে ধাক্কা দিয়ে ঢুকছে, এর মধ্যে আমি চিৎকার দিতে লইছি, এর মধ্যে আমার মুখ ধরছে। মানে চিৎকার দেওয়ার লগে লগে আমার মুখ ধরতে রইছে, এর মধ্যে আমি চিৎকার দিতে পারি নাই। পরে আমার সাথে এরকম করছে, আরেকটা ছেলে আছিল মাস্ক পরা, আমার ভিডিও করেছে। মানে আমি কোনো শব্দ বলতে পারি নাই যে আমাকে বলতেছে যে চাকু নিয়ে ঢুকেছিল, যে আমাকে বলতেছে তুই যদি কারো বলে দাস এই যে এই চাকুটা দিয়ে তোকে আমি মেরে ফেলবো আর তোর ভিডিও আমি ছেড়ে দেবো। তাই আমি কারো বলি নাই, আমি আমার জামাইরেও বলি নাই, আমার জামাইরে আমি টাচও করতে দিইনি আমার শরীর, যে তুই আমার টাচ করিস না। আমার জামাই বলছে যে কেন, আমি তোর স্বামীও তোর শরীরে টাচ করতে পারবো না কেন। পরে আমার জামাই আমার তো অনেক দূরে ঘুমাইছিল। তারপরের দিন আবার রাতের 1টা বাজে মুজিবর ম্যানেজার নিয়ে বাইরে পাহারা দিচ্ছে, মুজিবর এসে আমার লগে এসব করে গেছে আর বলতেছে আমার কাছে ভিডিও ছিল, তেল তোরে ছাইরা দিবা আর তোকে মাইরা ফেলাইবো এটা বলছে আমাকে। মানে আমি শব্দ বলতে পারি না, যদি আমাকে মানে মেরে ফেলে তা আমি কি করব। পরে আমি আমার বাপ মার কাছেও বলি নাই। তাহলে তারপরের দিন আইসে মেহেদি ওর আইসে, আইসা আমাকে ধরছে রাইতে, মানে ম্যানেজার নিয়ে আইসা আমাকে ডাক দিছিল যে এই আমি না বাইরে, আমার ওখানে ঝামেলা হয়েছে। পরে আমি বাইরে এসি রাইতে 3টা বাজে, পরে আমাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলতেছে তুই এখানে দাঁড়া আমি আসতেছি। এর মধ্যে 5 জন আমাকে ধরেছে, পরে হাত বাঁধছে মুখ বাঁধছে, পরে আমার পা ভাইন্দা ওখানে হালাই থইছে উলঙ্গ ভাবে। পরে একটা ছেলে আমার উপরে দিয়ে পরে আমার ভিডিও করাইছে আর বলছে, এরকম করার পর আমাকে বলতেছে যে তুই যদি কারো বলিস তাহলে আমি মেরে ফেলবো। এর মধ্যে আমি অজ্ঞান হয়ে গেছি, এর মধ্যে আমাকে দরজার সামনে ফালিয়ে হ্যাঁ গেছে গা। এর মধ্যে সালে মায় আই আমার হাতের বান, মোহের বান, পায়ের বান খুইলা দিছে। খুইলা দেওয়ার পর আমার চোখে পানি দিয়ে আমার উঠাইছে যে এই আমি না তেনে শুয়ে রয়েছিস কেন। আমি আরে বলিও নাই যে আমার সাথে এরকম হয়েছে, আমি বলছি আমার জামাই বাইন্দা আমার হালাই হয়ে গেছে, তো আমি বলি নাই। পরে তারপরে দিন আমার জামাই আইছে, আইসা আমাকে বলতেছে যে কি রে কি হয়েছে, আমার টাচ করতে দে একটু। কয় না, আমি আমি বলতেছি যে না তোকে আমি টাচ করতে দেবো না, আমার শরীরতে দূরে থাক। পরে আমার ভাইরে ডাইকা নিয়ে এসে, আমির নামের ভাইটারে ডাইকা নিয়ে এসে, পরে আমার ভাইরা আমি সব খুলে বলছি। খুলে বলার পরে পরে আমার ভাই মানে রানাকে ধরছে, রানাকে ধরে বাইরে আনছে, এর মধ্যে পাবলিক ওকে মাইর দিছে।
মায়ের দেওয়ার পর ফাঁড়ির নাম্বার চাইছি, ফাঁড়ির নাম্বার আমাকে দেয় নাই। পরে বলছে যে ওখানে একবারে ফাঁড়িতে জায়গা, ফাঁড়িতে গেছি গা আমরা। ফাঁড়িতে যাওয়ার পর মামলা করছি। আমাকে বলতেছে ফাঁড়ি থেকে যে কেউ যদি জিজ্ঞেস করে তাহলে বলবা যে পারিবারিক ঝগড়া হয়েছে। পরে ওই জায়গায় যা একই কথা বলছে যে পারিবারিক, ওই থানায় এই কথা বলছে যে পারিবারিক সমস্যা হয়েছে। পরে আমার এই জায়গাতে পাঠিয়ে দিছে হসপিটালে, তোমার ঢাকা মেডিকেল পাঠিয়ে দিছে, ইমার্জেন্সি ঘেটে পাঠিয়ে দিছে। ওখানে থাকছি আমি আজকে, কালকে আনছে, কালকে নিয়ে আমি থাকছি মনে হয় এই 11 দিন। 11 দিন আমার টেস্ট হয়েছে। টেস্টে দেখা গেছে নেগেটিভের থেকে পজিটিভ আইছে। পজিটিভে মানে যারা যারা ছিল তাগো একবারে রিপোর্ট উঠতে গেছে ওই জায়গায়। পরে মামলা হয়েছে কি পুলিশ সবাই দেখি মানে হ্যাঁ এই জায়গাতে খেদাইতেছে না। পুলিশে দেখে কি আমি মানে আসামির লোকে লাগে ঘুরতেছে, মানে যে মূল দুইজন আসামি যার কাছে ভিডিও হ্যাকে ধরতেছে না। তাহলে এই পুলিশের সাথে মানে পুলিশ ইয়া দিয়ে কি লাভ হয়েছে? যদি আমাকে বিচার না পাই তো আরেক মায়ের সাথে তো এরকম হতে পারে না। যেমন আমার সাথে হয়েছে আরেক মায়ের সাথে হবে না, এরকম কোনো গ্যারান্টি আছে? আমার মা বাড়ির কাম করে, আমার বাপের রিস্কা খায়, ছোটতে বড় করছে আমারে। আমি আমার বাপ মার দোষ দিই না কি লিগা, যদি এই জীবন না বাইচে থাকতে চাই আমি, তা আমার উপরে সবাই ফেলাইবো কি লিগা? আমার লগে এত বড় ক্ষতি হয়ে গেছে। আমার কাকা ভাই বোন শাশুড়ি কেউ আমার সাথে কথা বলে না এখন। কি লিগা বলে না, এই ভিডিও দেখে ফেলেছে তার জন্য। আপনি আমার স্বামী আমার সাথে থাকবে কি থাকবে না তা তারা আমি বলতে পারতেছি না। এটা আল্লাহর হাতে, যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে তাহলে তো আল্লাহ যে যার মতন। পরে আমি যদি বলতে যাই যে তুই আমার সাথে থাকবি না কেন, তাহলে তো পরে বলতে পারে যে এর লগে ব্যাকমেল করতে পারে যে তুই আরেক ছেলের লগে থাকছস। এর কোনো গ্যারান্টি আছে? পরে আমার জামাই আমার লয়ে গেছে। পরে এইয়া এই যে সলের মায়া যা কইতাছে যে তুই কাজটা ঠিক করিস নাই, থানায় বয়ার পর আমার জামাই যে জিগাইছে পুলিশের কাছে। পরে পুলিশটা কইতে গেছে আমার জামাইয়ের পুলিশ একটা থাবুর দিছে। আমি সবই দেখছি বসে বসে, আমি কোনো মাইন্ডে করি নাই যে থাবুর দিছে কেন। বিচার দিতে গেল কি দোষ পুলিশের কাছে, এই আসামিকে রাখতেছে, আসামিকে বাইক করে দেয় না কেন এই জায়গাতে? আবার আমাকে বলে আমি এই যে গাইলাম আমাকে কোপায় মায়েরা ফেলবে। আমার বাপ মা ছাড়া আমার কি হাত তুলতে পারবে শুইলে? আমার মানে ওই জায়গায় যে আমার অনেক খারাপ অবস্থা, আমাকে মারধর করে, মানে আমি হসপিটালে 11 দিন বন্দি ছিলাম। আমার শরীর মানে আমি বেডের থেকে উঠতে পারছিলাম না। এই এখন আমি একটু জানতে চাই যে এই যে এতটা একটা দুর্ঘটনা হলো আপনার সাথে, এখন আপনি কি চাচ্ছেন যে আমি চাই ওকে ফাঁসি হোক। আমি চাই ওকে ফাঁসি হোক, মানে অনেক আইনে মানে সরকারিতে অনেক বড় বিচার হোক, আমি এটা চাই। যেমন পুলিশে দেখেন মানে দারোগা আসামির লগে ঘুরে ওকে ধরে না, মেন আসামি যে যার কাছে বিরো হারে ধরে না। টাকা মানে পুলিশ কো টাকা খাওয়া আর চাইতাছে গো আসামির গো ভাই করতে। আমার হুমকি দিছে যে আমার আসামিকে না ভাই করে দিলে তোকে আমি মেরে ফেলবো। আমার পুলিশটা বলছি, পুলিশে কোনো ইয়া নেয় না, অ্যাকশন নেয় না। পরে আমি পুলিশকে আবার বলছি, আমার জামের একটা থাবুর দিছে। আমি আমার বাপের কাছেও বলি নাই যে এটা বলতে গেছে, আমার জামের থাবুর দিছে। আবার ওই যে আসামির লোক গেছিল থানায়, যা আমার জামাইয়ের চাকু দেখায় পার দিব। এর মধ্যে যে পুলিশ 8টা ধরছে, এই তুই পার দাস কি লিগা, এত বড় ক্ষতি করছে পার দাস কি লিগা। একটা ভালো অফিসার মানে অনেক আদর করতো আমাকে, সে যে আমার হাত 8টা ধরছে। মানে থানার ভিতরে ছুরি দেখাইছে? হ্যাঁ, থানার মধ্যে আমার জামাইয়ের পার মারতে হইছে। দর্শক, আমরা কোথায় আছি, কোন দেশে বাস করছি, কি বুঝলেন এই জীবনটার ঘটনাটা? বা কতটা মানুষ নিষ্ঠুর হলে বা কতটা পাষাণ হলে এসব কাজ করতে পারে, বা এসব কাজ আর কত নারীর এরকম দুর্ঘটনার শিকার হবে? এখানে আর কিছু বলার নাই। যা বলার আপনারা বলবেন কমেন্টসে, এবং কি এরকম যেন ঘটনা আর কোনোদিন কোনো মেয়ের উপর না হয়, সেটাই প্রত্যাশা। সবাই আমরা যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, বা যারা মানবাধিকারের কর্মী রয়েছে, বা যারা এই দেশকে শাসনে রেখেছে, তারা যদি একটু এই ধর্ষণের মামলাগুলো যদি একটু চোখ দিত, সুস্থভাবে নজর দিত, তাহলে মনে হয় এরকম ধর্ষণ আর কোনো নারী হতো না, শিশু বাচ্চাগুলোর প্রাণ হারাতো না, শিশু বাচ্চাগুলোর এবং এই ছোট ছোট বাচ্চাগুলোর দেহ থেকে রক্ত ঝরতো না, বা ছোট ছোট বাচ্চাগুলো মান সম্মান যেত না। আপনারা কমেন্টসে জানাবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।